হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিওগ্রাফি সলিউশন। আমি শ্রাবণী দাস। আমি আজকে একটি আবার নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে টাইপস অফ রিভার বা ক্লাসিফিকেশন অফ রিভার, রিভারের শ্রেণী বিভাগ। তো প্রথমেই চলে যাব, প্রথমেই আছে জলপ্রবাহ অনুসারে নদীর শ্রেণী প্রকার বা নদীর শ্রেণী বিভাগ। প্রথমেই আছে নিত্যবহ নদী বা পেরিনিয়াল রিভার, এবং দ্বিতীয় হচ্ছে অনিত্যবহ নদী বা নন পেরিনিয়াল রিভার। নিত্যবহ নদী যেই নদী বরফ গলা জল থেকে উৎপন্ন হয় বা সৃষ্ট হয় এবং ওই নদীতে সারা বছর জল থাকে, ওকে বলবো আমরা নিত্যবহ নদী বা পেরিনিয়াল রিভার। যেমন উদাহরণ হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, এইসব নদী হচ্ছে ইন্ডিয়ার। আমি ইন্ডিয়ার সাপেক্ষেই উদাহরণগুলো বলছি, এগুলোকে বলবো নিত্যবহ নদী। এরপরে চলে আসবো অনিত্যবহ নদী বা নন পেরিনিয়াল রিভার কাকে বলবো? যেই সব নদী বৃষ্টির জল থেকে সৃষ্ট হয় এবং এই সব নদীতে সারা বছর জল থাকে না। শুকনো সময় যখন বৃষ্টিপাত হয় না, শুকনো ঋতুতে যেমন শীতকালে জল শুকিয়ে যায়, বা গরমের সময় শীতকালে জল কমতে থাকে এবং গরমের শুরুতে এই নদীগুলোতে জল শুকনো হয়ে যায়, একে বলবো অনিত্যবহ নদী বা নন পেরিনিয়াল রিভার। আমাদের দক্ষিণ ভারতের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এইসব নদী আছে। এছাড়াও পশ্চিম ভারতের নর্মদা, তাপ্তি এবং উড়িষ্যাতে প্রবাহিত মহানদা, এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সুবর্ণরেখা। এইসব নদী হচ্ছে অনিত্যবহ নদী। কেননা আমরা দেখতে পাবো যে সুবর্ণরেখা যদি দেখি, আমাদের সামনাসামনি যেই নদীটা আছে ওতে কিন্তু গ্রীষ্মকালে জল পুরোপুরি শুকিয়ে যায়। তো এরপরে চলে আসবো পতন স্থলের তারতম্যের বিচারে নদীর প্রকার, মানে নদী কোথায় পতিত হচ্ছে। এক হচ্ছে অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড রিভার, দ্বিতীয়টা হচ্ছে বহির্বাহিনী নদী বা আউটল্যান্ড রিভার। ইনল্যান্ড রিভার মিন্স যেই নদী দেশের যে সীমারেখা আছে বা বাউন্ডারি আছে, সেই বাউন্ডারি অতিক্রম করে বাইরে যায় না, বাউন্ডারির মধ্যেই কোনো হ্রদ বা সাগরে পতিত হয়, সেই নদীকেই বলবো অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড রিভার। যেমন আমাদের ভারতের লুনি নদী, লুনি নদী কচ্ছের রণে পতিত হয়েছে, এবং ভলগা নদী কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। এই দুটো নদী কিন্তু বাইরে, দেশের যে বাউন্ডারি সেই বাউন্ডারির বাইরে গিয়ে পতিত হয়নি, দেশের অভ্যন্তরে লুনি নদী কচ্ছের রণে এবং ভলগা নদী কাস্পিয়ান সাগরে পতিত হয়েছে। এরপরে চলে আসবো বহির্বাহিনী নদী বা আউটল্যান্ড রিভার। এই নদীগুলো দেশের বাউন্ডারি ছাড়িয়ে বিভিন্ন হ্রদ বা সাগরে যে অন্তর্বাহিনী নদীগুলো যে পতিত হতো দেশের স্থলভাগের মধ্যে, ওই দেশের স্থলভাগের মধ্যে এই বহির্বাহিনী নদীগুলো পতিত হয়নি। এইগুলো দেশের বাউন্ডারি বা সীমারেখা ছাড়িয়ে সমুদ্রে এসে পতিত হয়েছে, দেশের বাউন্ডারি বেরিয়ে সমুদ্রে এসে পতিত হয়েছে। এই নদীগুলোকে বলবো আমরা বহির্বাহিনী নদী। যেমন যদি দেখি আমরা মিশরের নীল নদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। ভূমধ্যসাগর নিশ্চয়ই আফ্রিকার বাউন্ডারির ভেতরে নেই, আফ্রিকার সীমারেখার বাইরেই আছেন ভূমধ্যসাগর। নীলনদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে। এবং আমাদের গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এদেরকেই বলবো বহির্বাহিনী নদী বা আউটল্যান্ড রিভার। এরপরে চলে যাব আর এক ধরনের শ্রেণীবিভাগে, নদী গোষ্ঠী অনুসারে নদীর প্রকার। তাহলে নদী গোষ্ঠী অনুসারে নদীকে তিন ভাগে ভাগ করা হয়। প্রথম হচ্ছে প্রধান নদী বা মূল নদী বা প্রিন্সিপাল রিভার, দ্বিতীয় হচ্ছে উপনদী বা ট্রিবিউটারি, তৃতীয় হচ্ছে শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি। তো প্রথমে চলে আসবো প্রধান নদী বা মূল নদী বা প্রিন্সিপাল রিভার। যেই নদী ভূমির যে প্রাথমিক ঢাল বা ভূমির যে সাধারণ ঢাল থাকে, সে ভূমির সাধারণ বা প্রাথমিক ঢাল বেয়ে বয়ে চলে, তাকেই আমরা বলবো প্রধান নদী বা মূল নদী বা প্রিন্সিপাল রিভার। এবং এই নদীর দুই পাশ থেকে উপনদী এসে মিলিত হয়, এবং নদী যখন নিম্ন প্রবাহে থাকে তখন যখন নদী তার লোড বহন করতে পারে না, তখন নদী অনেক শাখা নদীতে বিভক্ত হয়ে সাগরে গিয়ে পড়ে। এমন নদীকে বলবো আমরা প্রধান নদী বা প্রিন্সিপাল রিভার। যেমন
গঙ্গা ভারতের, আমাজন সাউথ আমেরিকার, ইয়াংসি কিয়াং, এই নদীগুলো হলো প্রধান নদী বা মূল নদী, বা আমরা নীল নদও বলতে পারি। মিসিসিপি মিসৌরি নদী আছে নর্থ আমেরিকায়। এগুলো হলো প্রধান নদী বা মূল নদী। এরপরে চলে আসবো উপনদী বা ট্রিবিউটারি। ছোট ছোট নদী যখন ভূমির যে অপ্রধান ঢাল আছে, ছোট ছোট ঢাল আছে, সেই ঢালগুলো বরাবর এসে প্রধান নদীতে মিলিত হয়, তখন তাকে বলবো উপনদী। উপনদীতে যে জল থাকে সেই জল মূল নদীর জলের তুলনায়, জলের যে পরিমাণের তুলনায় কম আছে। যেমন এইখানে পিকচারে দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে মূল নদী। মূল নদী হচ্ছে ইন্দাস মূল নদী, এবং এই ইন্দাস নদীতে এসে মিলিত হয়েছে সতলেজ, বেয়াস, চেনাব, রাবি, ঝেলাম। এই পাঁচটা হচ্ছে, বা বাংলায় যাকে আমরা বলবো চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু, বিপাশা এবং বিতস্তা। এই পাঁচটা নদী হচ্ছে শতদ্রু নদীর উপনদী। এরপরে চলে আসব ডিস্ট্রিবিউটারি বা শাখা নদী। আমি প্রথমেই বললাম, যখন নদী কোনো একটা প্রধান নদীতে প্রচুর জল থাকে, জলের স্রোত প্রচুর থাকে, ভেলোসিটি প্রচুর থাকে, লোড প্রচুর থাকে, যখন নদীটা নিম্ন প্রবাহে যায় তখন নদীর ঢাল কমে যায়। ঢাল যত কমে যাবে তার বোঝা বহন করার ক্ষমতাও কমে যাবে। তখন কী হবে, নদী যখন বোঝা বহন করতে পারছে না, তখন নিম্ন প্রবাহে গিয়ে নদী অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে যায় এবং আলাদা আলাদাভাবে সমুদ্রে গিয়ে মিলিত হয় এবং একটা ডেল্টা গঠন করে। এবং সেই মূল নদী যখন কয়েকটা শাখায় বিভক্ত হয় তখন তাকে বলবো শাখা নদী। যেমন গঙ্গার শাখা নদী হলো ভাগীরথী ও পদ্মা। এইখানে এই ছবিতে দেখব, এইটা হচ্ছে মেন গঙ্গা রিভার, কিন্তু এইখান থেকে গঙ্গা দুটি শাখা নদীতে বিভক্ত হয়েছে। এটা ভাগীরথী বা হুগলি নামে ওয়েস্ট বেঙ্গলে চলে এসছে, এবং এই নদীটা পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে। এটা হলো দুটো হলো গঙ্গা নদীর উপনদী, ভাগীরথী বা হুগলি এবং পদ্মা। এরপরে চলে যাব নদীর উৎপত্তি অনুসারে নদীর শ্রেণীবিভাগ। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, সব ধরনের পরীক্ষায় এসএলএসটি, সেট বা নেট পরীক্ষায় আসতে থাকে নদীর উৎপত্তি অনুসারে নদীর প্রকার। প্রথমে চলে যাব অনুগামী নদী বা কনসিকুয়েন্ট রিভার। যেই নদী ভূমির প্রাথমিক ঢাল বা প্রধান ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয় তাকে বলবো অনুগামী নদী, এবং এই নদী ভূমিভাগ সৃষ্টির প্রথম পর্যায়ে বিকাশ ঘটে, তাই জন্য এই নদীকে আরও বলা হয় প্রাথমিক নদী। এবং এই নদী প্রবাহ অঞ্চলের যে শিলাস্তর, সেই শিলাস্তরের মূল নতি মানে কোনকে অনুসরণ করে প্রবাহিত হয়, তাই একে নতি নদী বা ডিপ স্ট্রিম, নতির ইংরেজি হচ্ছে ডিপ, তাই একে ডিপ স্ট্রিম বলা হয়। যেমন উদাহরণ হচ্ছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই নদীগুলো হচ্ছে কনসিকুয়েন্ট রিভার বা অনুগামী নদী। এরপরে চলে আসবো পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার। অনুগামী নদীর পরে এই নদীর সৃষ্টি হয় বলে একে বলা হয় পরবর্তী নদী। অনুগামী নদীর সঙ্গে এই নদী প্রায় আড়াআড়ি বা 90 ডিগ্রি কোণে এসে মিলিত হয়। অনুগামী নদীর সঙ্গে এই নদীগুলো আড়াআড়ি এসে মিলিত হয় বলে একে অনুদৈর্ঘ্য নদী বা লঙ্গিটিউডিনাল রিভারও বলা হয়। এবং এই সাবসিকুয়েন্ট রিভার বা পরবর্তী নদী শিলাস্তরের আয়াম বরাবর প্রবাহিত হয় বলে একে আয়াম নদী বা স্ট্রাইক রিভার বলে। আয়ামের ইংরেজি হচ্ছে স্ট্রাইক, তাই স্ট্রাইক রিভার বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চম্বল, বেতোয়া, সোন, এই নদীগুলো হচ্ছে পরবর্তী নদী বা সাবসিকুয়েন্ট রিভার। এরপরে চলে আসবো বিপরা নদী বা অবসিকুয়েন্ট রিভার। বিপরা নদী বা অবসিকুয়েন্ট রিভার, এই নদী কিন্তু ভূমিভাগের যে প্রাথমিক ঢাল সেই প্রাথমিক ঢাল অনুসরণ করে প্রবাহিত হয় না। ভূমিভাগের যে প্রাথমিক ঢাল তার বিপরীত দিকে যে স্থানীয় ঢাল আছে সেই স্থানীয় ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয়। এবং এই নদীর আরও একটা বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই বিপরা নদী অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়। এই নদী সাবসিকুয়েন্ট রিভার বা পরবর্তী নদীর সঙ্গে মিলিত হয়, কিন্তু অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হয়, তাই এই নদীকে বলা হয় অ্যান্টি কনসিকুয়েন্ট স্ট্রিম। অ্যান্টি
কনসিকুয়েন্ট স্ট্রিম বা বিপরীত অনুগামী নদী। এরপরে চলে আসবো পুনর্ভবার নদী বা রিসিকুয়েন্ট রিভার। এই রিসিকুয়েন্ট রিভার ক্ষয়চক্রের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয় এবং এই নদী অনুগামী নদীর মতোই ঢালের সঙ্গে সমতা রেখে প্রবাহিত হয়। এই রিসিকুয়েন্ট রিভারও সাবসিকুয়েন্ট রিভার বা পরবর্তী নদীতে এসে মিলিত হয় এবং এটিও কনসিকুয়েন্ট রিভার বা অনুগামী নদীর মতো ঢালের প্রাথমিক ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয়। এরপরে চলে আসবো পরের এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কনসিকুয়েন্ট রিভার, মেন মাস্টার স্ট্রিম, একে মাস্টার স্ট্রিমও বলবো। কনসিকুয়েন্ট রিভারের সঙ্গে আড়াআড়িভাবে বা প্রায় 90 ডিগ্রি কোণে এসে মিলিত হচ্ছে সাবসিকুয়েন্ট রিভার। এরপরে চলে আসবো অবসিকুয়েন্ট রিভার। দেখো অনুগামী নদী এই দিকে প্রবাহিত হচ্ছে কিন্তু অবসিকুয়েন্ট রিভার এই দিকে প্রবাহিত হচ্ছে, তাহলে হলো না। অনুগামী নদীর বিপরীত দিকে প্রবাহিত হচ্ছে অবসিকুয়েন্ট রিভার বা বিপরা নদী, তাই একে বিপরা নদী বলবো। এরপরে চলে আসছি রিসিকুয়েন্ট রিভারও সাবসিকুয়েন্ট রিভারে এসে মিলিত হচ্ছে। রিসিকুয়েন্ট রিভারের প্রবাহ কোন দিকে হচ্ছে, যেই দিকে মাস্টার স্ট্রিমের বা কনসিকুয়েন্ট রিভার যেই দিকে প্রবাহিত হচ্ছে রিসিকুয়েন্ট রিভারও ওই দিকেই প্রবাহিত হচ্ছে। তো এইটা হলো তার পিকচার। আশা করবো এই পিকচারটা দেখে সবাই সহজে বুঝতে পারবে। এরপরে চলে আসবো পরের ক্লাসিফিকেশন কি আছে, ভূ গঠনের সঙ্গে অসঙ্গতি অনুসারে নদীর প্রকার। হ্যাঁ, অসঙ্গতি, এটা ভুল কোনো লেখা নেই, অসঙ্গতি অনুসারে নদীর প্রকার। প্রথমে চলে আসবো পূর্ববর্তী নদী বা অ্যান্টিসিডেন্ট রিভার। অ্যান্টিসিডেন্ট রিভার কোন নদীগুলোকে বলবো না, যেই নদী তার প্রবাহ পথে হঠাৎ যদি কোনো উঁচু ভূমিভাগ উৎপন্ন হয়, হঠাৎ করে নদী অনেক যুগ ধরে বয়ে চলছিল, হঠাৎ করে ওই নদীর প্রবাহ পথে কোনো উঁচু ভূমিরূপ বা ভূমিভাগ উৎপন্ন হচ্ছে বা গড়ে উঠেছে, তখন ওই নদী কি করে তার অস্তিত্ব বজায় রাখার জন্য ওই ভূমিভাগকে কেটে নিচের দিকে অবতরণ করে, তখন সেই নদীকে বলবো অ্যান্টিসিডেন্ট রিভার। যেমন সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, শতদ্রু এই নদীগুলো তার প্রবাহ পথে যখন হিমালয় পর্বতের উত্থান হয় তখন ওই নদীগুলো নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য ওই হিমালয়কে কেটে, কিন্তু হিমালয় পর্বতমালাকে কেটে নিম্নগামী হয়েছে, সেই জন্য এই নদীগুলোকে বলবো অ্যান্টিসিডেন্ট রিভার। তাহলে এইসব নদীগুলো সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, শতদ্রু এই নদীর বয়স কিন্তু হিমালয় পর্বতমালার বয়সের থেকেও বেশি। এরপরে চলে আসবো অধ্যারোপিত নদী বা সুপার ইম্পোজড রিভার। সুপার ইম্পোজড রিভার বা অধ্যারোপিত নদী হলো সেই সব নদী যেই সব নদী তার প্রবাহপথে যে নবীন শিলাস্তর থাকে সেই নবীন শিলাস্তরগুলোকে ক্ষয় করে এবং ক্ষয় করে যে পুরানো প্রাচীন শিলাস্তর থাকে সেই প্রাচীন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হতে থাকে। তাদের কোনো পার্থক্য পড়ে না যে সে নবীন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বা কঠিন শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ওই নদী নবীন শিলাস্তরকে ক্ষয় করে পুরনো শিলাস্তরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে তার গতিপথকে অক্ষুণ্ণ রাখে, ওকে বলা হয় যে সুপার ইম্পোজড রিভার। মনে হয় যে নদীটা প্রাচীন শিলাস্তরের ওপর প্রতিস্থাপিত হয়েছে, তাই একে বলবো সুপার ইম্পোজড রিভার। যেমন মধ্যপ্রদেশের সোন নদী এবং ছোটনাগ মালভূমির দামোদর নদী ও সুবর্ণরেখা নদী। এরপরে চলে আসবো একদম শেষের দিকে, একদম শেষে আছে অসঙ্গত নদী বা ইনসিকুয়েন্ট রিভার। এটাও খুবই ইম্পর্ট্যান্ট। ইনসিকুয়েন্ট রিভার কোন নদীকে বলবো না, যেই সব নদী অভ্যন্তরীণ গঠনের সাথে কোনো সামঞ্জস্য বা সঙ্গতি থাকে না, যে ভূমিরূপের যে অভ্যন্তরীণ গঠন সেই গঠনের সঙ্গে কোনো সামঞ্জস্য বা সঙ্গতি থাকে না। সাধারণ ঢাল যেদিকে হয় এই নদী তার বিপরীত দিকে প্রবাহিত হয়, কোনো ঢালের সঙ্গে সামঞ্জস্য থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে এই ইনসিকুয়েন্ট রিভারগুলো মাথার দিকে ক্ষয়ের ফলে সৃষ্টি হয়, মাথার দিকে ক্ষয় বা হেডওয়ার্ড ইরোশনের ফলে সৃষ্টি হয় এই নদীগুলো, তাই এই নদীকে বলা হয় ইনসিকুয়েন্ট রিভার। এবং এই নদীগুলো প্রধান নদীর সঙ্গে তির্যকভাবে বা অবলিকলি এসে মিলিত হয়। তো এই ছিল নদীর প্রকারভেদ বা ক্লাসিফিকেশন অফ রিভার। আশা করব তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, পরে আবার অন্য বিষয় নিয়ে আসবো আমি। ততক্ষণ পর্যন্ত বাই বাই, হ্যাভ এ গুড ডে।